দীর্ঘ 2 বছর পর দেশে ফিরলাম। আর এই 2 বছরে আমার আসার অপেক্ষা ছিল হাজারো ছেলে। তাই আজ আমার ফেরার কথা শুনে সবাই এয়ারপোর্টে এসে দাঁড়িয়ে আছে। এত ছেলে পেলে এয়ারপোর্টের সামনে থাকা সত্ত্বেও পুলিশ কিছুই বলতে পারছে না। এক কথায় তারা ওদের সাথে দাঁড়িয়ে বোঝাচ্ছে ভেতরে যেন না যায়। অবশেষে কিছুক্ষণ পরে আমি পুরো হিরোর মতো নীল কোট, বুট, এমনকি কালো সানগ্লাস পরেই হেঁটে আসছি। আর চুলগুলো মোটামুটি ভালোই বড়, তাই সবগুলো চুল পিছনে নিয়ে বেঁধে রেখেছি। এয়ারপোর্টের সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমার দুপাশের 10 জন মিলে 20 জন লোক, কালো বুট পরা, আর তারা আমারই সব কিছু বহন করছে। এমন করে হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট থেকে বের হতেই দেখি আমার জন্য হাজার ছেলে পেলে দাঁড়িয়ে আছে, আর ওরা আমারই অপেক্ষায় ছিল। ওরা আমাকে দেখে খুশিতে আত্মর হয়ে সবাই ফুল ছিটাতে লাগলো। আর শহরে বড় বড় মাফিয়া এবং গ্যাংস্টার বা হাত পেছনে রেখে ডান হাত দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করে আবার পেছনে চলে যাচ্ছে। আর তখন ওদের ভিতর থেকে 2 জন বেরিয়ে এসে হাসতে হাসতে একে একে আমাকে জড়িয়ে ধরলো। আর আমি তাদের জড়িয়ে ধরলাম, কেন ওরা আর কেউই না, আমারই ছোটোবেলার বন্ধু শামীম আর মিজান। সেই ছোটো থেকে আমার সাহস ছিল অসীম, তাই সহজে আমি আজ এই পর্যায়ে আসতে পেরেছি। অবশ্য ওরা আমার জন্য অনেক কষ্ট করেছে, সবসময় আমার সঙ্গ দিয়েছে। কখন আমার উপর কোনো বিপদ আসার আগে ওরা কীভাবে যেন সেই বিপদ কাটিয়ে দিয়েছে। ওরা আমার একমাত্র বন্ধু, যারা কিনা আমার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, আর আমি ওদের জন্য জীবন দিতে প্রস্তুত। আর আমি দীর্ঘ 2 বছর ওদের ছেড়ে একা একা দুবাই ঘুরে বেরিয়েছি, কারণ আমি চাই না আমার সঙ্গে থেকে ওদেরও বিপদ হোক। কারণ আমি দুবাই গিয়েছিলাম দুবাইয়ের সবচেয়ে বড় মাফিয়ার খেল খতম করতে, আর ওর অনেক পাওয়ার ছিল, যার জন্য ওকে মারতে আমার 2 বছর ওখানেই কাটাতে হয়েছে। দোস্ত বল, তুই কেমন আছিস? এই তো দোস্ত, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস? আরে এসব কথা পরে বলা যাবে, এখন চল, তোর জন্য গাড়ি অপেক্ষা করতেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবি। চল। বলার পরেই সব মাফিয়া এবং গ্যাংস্টাররা সব ছেলেপেলেদের সাইড করে আমাদের গাড়ির কাছে নিয়ে গেল। তারপর আমি শামীম এবং মিজান এক গাড়িতে উঠলাম, আর বাকি যারা ছিল সবাই পেছনে গাড়িতে উঠলো। কিন্তু এত ছেলেপেলে আমাদের সঙ্গে যাবে না, যাবে শুধু কিছু ছেলেপেলে আর সব মাফিয়ার গ্যাংস্টাররা। তাই ওরা সবাই আমাদের পেছনে গাড়িতে উঠেছে, আর আমাদের সঙ্গে আমার নিজের বাড়িতেই যাবে 20টা গাড়ি ভরা মাফিয়া এবং গ্যাংস্টাররা। আমি গাড়ির সাইডে জানালার দিকে বসেছি, যাতে এই 2 বছর এই শহরে কী কী পরিবর্তন হয়েছে তা দেখতে পারি। তারপর গাড়িগুলো সিরিয়াল অনুযায়ী আমাদের পিছন পিছন আসতে লাগলো, আর আমিও জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। বর্তমানে শহরে জ্যামজট বেশি, তাই কিছুক্ষণ পর পরের গাড়ি ব্রেক করতে হচ্ছে। দোষ, এবার বল, ওই মাফিয়াকে কিভাবে মারলি? আরে শালাই তো আমাদের বাংলাদেশে অস্ত্র পাচার করতো, আর ও চেয়েছিল আমাদের দেশটাকে পুরো মরুভূমি বানিয়ে দিতে। কিন্তু ভাগ্য ভালো ছিল, এক কথা আমার কানে এসেছে বলে, না হলে এতদিন আমাদের দেশ শেষ। আর ওকে এমনভাবে মেরেছি যে এখন অন্যকে বাংলাদেশের দিকে চোখ তুলেও তাকানোর সাহস পাবে না। দোষ, কত করে বললাম আমাদের সঙ্গে নিয়ে যা, কিন্তু তুই কি করলি? সে নিজেই জেদের বসে একা একা চলে গেলি। আরে বুঝিস না কেন, আমার তো ওখানে কিছু হয়েও যেতে পারতো, আর তোরা যদি আমার সাথে থাকতি তাহলে সেই অনুযায়ী তোদেরও সমস্যা হতে পারতো, তাই তোদের নেয়নি। আচ্ছা হয়েছে, এখন কথা বাদ দে, আর কখনো আমাদের ছেড়ে দূরে কোথাও যাবি না। যদি মরতে হয় তাহলে একসাথেই মরবো। মিজানের কথাটা শুনে শামীম হাত বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কথা দে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, তোদের ছেড়ে আর কখনো ধরে যাব না। এবার খুশি? হ্যাঁ, এবার খুশি। তারপর এমন করে কথাবার্তা বলতে বলতে জ্যামের কারণে গাড়িটা ব্রেক করলো। আর তখনই হঠাৎ বাইরে তাকাতে আমার চোখটা আটকে গেল রাস্তার পাশে এক ছোট্ট ফুচকাওয়ালার দোকানের দিকে। কারণ সেই দোকানে অসম্ভব সুন্দর এক মেয়ে, চেহারাটা দেখতে মাশাল্লাহ, গোলের মধ্যে হালকা হালকা লম্বা, আর ঠোঁটে তো জবাবই নেই। কিন্তু চোখ দেখতে পারছি না, কারণ কালো সানগ্লাস পরে আছে, আর খুব মজা করে ফুচকা খাচ্ছে। মেয়েটা সাদা রঙের একটা টি শার্ট আর প্যান্ট পরে বাইকের উপরে বসে আছে, আরও 2 পাশে সেম প্যান্ট এবং টি শার্ট পরা মেয়েও বসে আছে। আর মনে হচ্ছে ওরা কোনো সাধারণ মেয়ে না, কিন্তু তবু এই মেয়েটাকে দেখে মনের অজান্তেই আমার ঠোঁটে এক সিলতে হাসি ফুটে উঠলো, যা শামীম আর মিজানের চোখ এড়ালো না। তাই মিজান হেসে বলল, কি রে দোষ, খবর নিব নাকি? আরে দূর, কি যে বলিস না। মাম্মা, আমাদের চোখে ফাঁকি দিতে পারবি না। এখন বল, পছন্দ হয়েছে কিনা? আরে বেটা, চোখে দেখে তো অনেক কিছু পছন্দ হয়, কিন্তু মেয়েটার চরিত্র কেমন আর ও কি করে না করে এসব জেনে কিভাবে পছন্দ করি। আরে ওইসব আমাদের উপর ছেড়ে দে, আর তুই বললে এখনই আমাদের লোক ওকে তুলে আমাদের বাসায় নিয়ে যাবে। শালা আমাকে কি নারী অপহরণকারী মনে হয় নাকি? একটা কথা সবসময় মনে রাখবি, জোর করে কখনো ভালোবাসা হয় না। আর এই ভালোবাসার জন্য কত প্রেমিক প্রেমিকা নিজেদের জীবন দিয়েছে, আর আমি যদি এই কাজ করি তাহলে তো তাদের অপমান করা হবে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তোকে দিয়ে তো ভালোবাসা মানাই না।
কারণ মেয়েটা যদি তোর আসল পরিচয় জানে তাহলে তো তোর সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না। ওর কথাটা শুনেই হাসতে লাগলাম, কেন সত্যি কথাটাই বলেছে। মেয়েটা যদি আমার আসল পরিচয় জানে তাহলে ভয়ে হয়তো ওখানে অজ্ঞান হয়ে পড়বে। তারপর এমনভাবে কথাবার্তা বলতে বলতে জ্যামে ছেড়ে দিল, তাই আমাদের গাড়িগুলো আবার চলতে লাগলো। আর ওইদিকে ওই মেয়েটা হঠাৎ আমাদের এক সিরিয়ালে এত গাড়ি এবং সামনের সাদা গাড়ি দেখেই অন্য সব মেয়েদেরকে বলল, এই এই দেখ, এক সিরিয়ালে এত কালো গাড়ি এবং সামনেরটা সাদা গাড়ি, কিন্তু এরা কারা? তাই তো দেখছি, মনে হয় কোনো মন্ত্রী হবে হয়তো। আরে না, মন্ত্রী হলে তো তাদের জন্য রাস্তা ফাঁকা করে দিবে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো মন্ত্রীর গাড়ি না। তাহলে কাদের বাড়ি? এই শহরে তো এমন কাউকে দেখলাম না। সেটাই তো কথা। যাই হোক, এগুলো নিয়ে আমাদের মাথা না ঘামালেও চলবে। এখন বল, এই 10 তলা ফাউন্ডেশন করার জন্য কত দিয়েছে? বেশি দেয়নি, মাত্র 5 লাখ দিয়েছে। থাক, ওটাতেই চলবে। আচ্ছা, এখানে আর নয়, বাসায় যেতে হবে, ভাইয়া আমার অপেক্ষায় আছে। ঠিক আছে, তাহলে চলো। বলে মেয়েগুলো বাইক নিয়ে চলে গেল। আর এদিকে আমরা বাসায় চলে আসলাম। এই দীর্ঘ 2টা বছর আমাদের সব কিছু টোটালি বন্ধ ছিল। এক কথায় আমার নামে আর এই শহর চলেনি। যে যেভাবে পারছে ওভাবেই চলেছে, কারণ আমি বলেছি যে যেভাবে পারে ওরুক, আমি এসে ওরা বন্ধ করে দেবো। সেভাবে বসে আছি আর সব মাফিয়া গ্যাংস্টাররা আমাকে এটা সেটা বলতে লাগলো। আমি না থাকে এখানে কি কি ঘটেছে সেটাই বলছে। ও আচ্ছা, তাহলে শহরের মাফিয়াদের ভরে গেছে। মাফিয়াদের মধ্যে একজনের নাম দীপু। হ্যাঁ বড় ভাই, আপনার কথাই তো আমরা সবাই চুপচাপ ছিলাম। এক কথায় গা ঢাকা দিয়েছিলাম, যাতে লোকজন মনে করে আমরা আর এই শহরে নেই। আর এই সুযোগে অনেক মাফিয়ার সৃষ্টি হয়েছে, আর ওরা এখন আমাদের মতোই সবার কাছ থেকে চাঁদা আদায় করে। তাই নাকি? তো ওরা কারা আজকের মধ্যে খবর নেই। আর যতগুলো কোম্পানি এবং সাইট আছে সবাইকে বলে দিবি ওরা যাতে আর অন্য কাউকে চাঁদা না দেয়। যদি এই কারণে ওরা ঝামেলা করে তাহলে যেন তারা আমার নাম বলে। জি বড় ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আমার ছেলেপেলেদের খবর দিয়ে দিচ্ছি। আসলে আমি হলাম এই শহরের সবচেয়ে বড় মাফিয়া এবং গ্যাংস্টারদের প্রধান, তাই ওরা আমার নাম দিয়েছে বড় ভাই। কিছুক্ষণ পরে দীপু এসে আমাকে যা বললো তা শুনে তো আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, কারণ আমি সবসময় ছেলে রংবাজি দেখেছি কিন্তু কখনো মেয়ে রংবাজ দেখিনি। আর এখানে নাকি আমি না থাকায় মেয়ে রংবাজের আবির্ভাব ঘটেছে, আর তারা নাকি সব সাইট এবং কোম্পানি থেকে চাঁদা তোলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওদের সব ডিটেলস আমাকে এনে দে, এমনকি ওদের ছবিও। ঠিক আছে বড় ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, কালকের মধ্যেই সবগুলোর ডিটেলস এবং ছবি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আর এখন আমি ঘুমাবো, তোরা যে যার কাজে যা। কিরে, কিছু খাবি না? দোস্ত, প্লেনে খেয়েছিলাম তাই পেট ভরা আছে, তাই রাতে একেবারে খাবো। ঠিক আছে, তাহলে তুই ঘুমা, আমরাও ঘুমাবো। আর একসাথে ঘুমাবো। বলে উঠে আমার রুমে গিয়ে 3জন মিলে একসাথে ঘুম দিলাম। আর কালকের মধ্যে সব কয়টা রংবাজি বের করে দেবো। আর এই রংবাজ মেয়ে কারা আর তাদেরকে কে সাহায্য করছে এটাও আমাকে জানতে হবে। তারপর ঘুম থেকে উঠে সাদিকে চেয়ারে বসে বিকেলে প্রকৃতি দেখছি, দেখতে দেখতে কফি খাচ্ছি। আর ওই মেয়েটার কথাই ভাবছি। আসলে মেয়েটার মুখটা অনেকটা মায়াবী, জানি না বাইরে থেকে যতটা সুন্দর ভিতরটাই কী অবস্থা। আর মেয়েগুলোকে দেখে মনে হচ্ছিল ভার্সিটি পড়ুয়া, কিন্তু তাদের দেখে আমার একটু অন্যরকম মনে হয়েছে। যাই হোক, সমস্যা নেই, আজকের মধ্যে ওই মেয়েটার খোঁজ লাগিয়ে নেব। আর ওরা না পারলে আমি নিজেই করব, কারণ আমি সবসময় লোক চক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করি। সেজন্য অনেক সাধারণ মানুষ আমাকে চিনে না, তাই হয়তো ওই মেয়েটা আমাকে চিনবে না। কথাগুলো ভাবতেই মিজানের স্বামী পিছন থেকে এসে বলল, কিরে হিরো, ছাদে একা একা বসে কি ভাবছিস? না এমনি, বিকেলে প্রাকৃতি দেখছিলাম। তার সঙ্গে ওই মেয়েটার কথাও ভাবতেছিলাম, তাই তো? শামীমের কথাটা শুনে ওর দিকে তাকাতে হেসে দিলাম, কারণ ওরা কিভাবে যেন আমার মনের কথা জেনে যায়। আর হাসা লাগবে না, আমি এখনই ওই মেয়েটার খোঁজ লাগিয়ে দিচ্ছি। দোস্ত, সত্যি চেহারাটা অনেক মায়াবী রে। সেই মায়ার জালেই তো ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু দোষ, ওই মেয়েটাকে আমার তেমন সুবিধাজনক মনে হয়নি। মানে? আরে ওই মেয়েকে দেখতে ভার্সিটি পড়ুয়া মনে হলেও কেমন যেন একটু অন্য রকম মনে হয়েছে। কারণ তুই দেখ, ওই মেয়েটা দেখতে মাশাআল্লাহ, আর ওর বান্ধবীরা গুলো যথেষ্ট সুন্দরী, কিন্তু অবাক করার বিষয় ওদের আশেপাশে কোনো ছেলেই ছিল না। তুই তো ভালো করেই জানিস, এমন সুন্দরী মেয়েরা রাস্তায় বের হলেই ছেলেদের তামাশা দেখা যায়। কথাটা ঠিক বলেছিস। আর আমার কাছে ওদের কেমন যেন মনে হয়েছে। আচ্ছা দোস্ত, তাহলে তোরা বলতে চাচ্ছিস এসব বাদ দিতে? আরে বাদ দিবি কেন? মেয়েটাকে দেখতে হবে এবং জানতে হবে, কিন্তু এই কাজটা তোকেই করতে হবে। কিন্তু তার আগে আমরা খোঁজ নিব ও কি সত্যি ভার্সিটিতে পড়ে নাকি চাকরি করে।
আর ওর সব ডিটেলস আজকে রাতের মধ্যেই তুই পেয়ে যাবি। ঠিক আছে, কিন্তু কালকের মধ্যে সব রংবাসের ডিটেলস আমার হাতে চাই। আরে চিন্তা করিস না, দীপু যখন বলেছে সব রংবাজগুলোর ছবি এবং ডিটেলস এনে দিবে, এনে দিবে। ওর উপর আমার ভরসা আছে, কারণ আমাকে আজ পর্যন্ত যা যা বলেছে তা অক্ষরে অক্ষরে পালন করেছে। এজন্যই তো ওকে আমার এত ভালো লাগে। আচ্ছা শোন, আমি একটা প্ল্যান করেছি, আর সেই প্ল্যান অনুযায়ী যদি কাজ করি তাহলে কাজটা সফল হবে এবং কিছুটা মজাও হবে। আমার কথাটা শুনেই ওরা দুজন একসাথে বললো, কি প্ল্যান? শোন, আমাকে তো সাধারণ মানুষ অনেকেই চেনে না, কারণ আমি সবসময় চোখের আড়ালে থাকতে পছন্দ করি। সে অনুযায়ী আমার মনে হয় ওই মেয়েটা আমাকে চিনবে না। তাই তোরা যদি আমাকে ওর ডিটেলস এনে দিতে পারিস তাহলে আমি নিজেই সাধারণ ছেলে সেজে ওর সাথে প্রেম করব। কারণ ও যদি আমার আসল পরিচয় জানে তাহলে কখনোই আমার সাথে প্রেম করবে না, বরং আরও ভয় পাবে। ঠিক বলেছিস, সমস্যা নেই। আজকে রাতের মধ্যেই তুই মেয়েটার ডিটেলস পেয়ে যাবি। আচ্ছা দোস্ত, চল আজকে তিনজন মিলে ঘুরে আসি, অনেকদিন ঘোরা হয়নি। তোরা গিয়ে রেডি হয়ে নে, আমি ওদেরকে কল দিয়ে ওই মেয়েটার খোঁজ নিতে বলছি। ঠিক আছে দে বলে আমি রুমে চলে আসলাম। রুমে এসে আমি রেডি হয়ে নিলাম আর কোমরে একটা পিস্তল গুঁজে নিলাম, কারণ বলা তো যায় না কখন কি হতে পারে। শামীম আর মিজান আমার আগে রেডি হয়েছে, তাই দেরি না করেই তিন বন্ধু কোমরে পিস্তল গুঁজে সাধারণ মানুষের মতো ঘুরতে বের হলাম। দোস্ত, এখন কোথায় যাবি? এখন নামাজ পড়তে যাব, তারপর নামাজ শেষ হলেই সন্ধ্যা হয়ে যাবে। আর এই সন্ধ্যার পরেই তো সদরঘাটের রাস্তার পাশে অনেক ফুচকা, চটপটি, হালিম, পিঠা এবং ফ্রাইড চিকেন এবং আরও অনেক কিছুর দোকান বসে, ঠিক মেলার মতো। আর ওখানে ঘুরে ঘুরে খাবার সময় কাটাবো। দোষ, ওখানে তো আমি আর মিজান দুদিন পর পরই যেতাম। অনেক মানুষ হয়, ঠিক ছোটখাটো মেলার মতো। সেজন্যই তো ওখানে যাব। তারপর আজান দেওয়ার পর নামাজ পড়ে একটা রিক্সা নিয়ে সদরঘাটে নেমে হাসতে হাসতে ভেতরে আসলাম। ওই জায়গায় আমার অনেক ভালো লাগে, কারণ ওখানে সন্ধ্যার পরে অনেক মানুষজন থাকে আর লেকের পাড়ে চুপচাপ বসে থাকতে অনেক ভালো লাগে। দোষ, চল ফুচকা খাই। তুই ফুচকা খাবি? এটা তো মেয়েদের পছন্দ। তো কি হয়েছে? ফুচকার গায়ে কি লেখা আছে নাকি ওটা শুধু মেয়েদের? মানে ঠিক তা না। আরে চল, আজকে তোকে এখানকার সেরা ফুচকার দোকানে ফুচকা খাওয়াবো, আর প্রথম ধাপটা ফুচকা দিয়ে শুরু করব। বলে মিজান হাসতে হাসতে এখানে সবচেয়ে ভালো ফুচকার দোকানে আমাদের নিয়ে গেল। কিন্তু অবাক করার বিষয়, ওই দোকানে নাকি ভিড় লেগে থাকে, কিন্তু কোনো মানুষই তো নেই। কিরে, এটা তো সবচেয়ে ভালো ফুচকার দোকান। দোষ, আমিও তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়া, আগে ফুচকা নিই, তারপর দেখব। বলে ফুচকাওয়ালার কাছে গিয়ে বলল, মাম্মা, ভালো করে 3 প্লেট ফুচকা দাও। মিজানের কথাটা শুনে ফুচকাওয়ালা কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, মামা, ফুচকা শেষ হয়ে গেছে, আজকে আর পারবো না। মিজান ফুচকাওয়ালার কথাটা শুনে গাড়ির ভিতরে তাকিয়ে দেখে ভিতরে ফুচকা ভরা, তাই বলল, মাম্মা, মজা নিচ্ছ আমাদের সাথে? তোমার দোকানে ফুচকায় ভরা, আর তুমি বলছো ফুচকা শেষ। আর ওইদিকে ওই মেয়েগুলো এই দোকান থেকে ফুচকা খাচ্ছে, কিন্তু ওরা লেকের পাড়ে আবসালায় বসে ফুচকা খাচ্ছে। আমরা তাই ওদের দেখতে পাইনি। আর মেয়েগুলো মিজানকে ফুচকাওয়ালার সাথে এভাবে কথা বলতে দেখে মিজানের দিকে তাকিয়ে রইল। মামা, বুঝতে পারছেন না কেন? আমি অন্য কাউকে এখন ফুচকা দিতে পারবো না, তাই আপনাকেও না বলছি। আমি ফুচকাওয়ালার কথা শুনে কিছুটা অবাক হয়ে তার কাছে গিয়ে বললাম, মামা সমস্যা নেই, আমরা কোনো খারাপ ছেলে না। আর ফুচকা দিতে তোমার সমস্যা কি? আমাদের এমন কথা শুনে মেয়েটা একটু রাগী হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। মামা, এখন ওনারা ফুচকা খাচ্ছে, তাই আমি অন্য কাউকে দিতে পারবো না। চোখের ইশারায় মেয়েগুলোকে দেখিয়ে বলল। আমি না চোখের ইশারা দেখে লেকের পারে ভালোভাবে তাকিয়ে অনেকটা অবাক হয়ে গেলাম, কারণ ওখানে সে মেয়েগুলো বসে আছে যাদের আজকে ফুচকা খেতে দেখেছিলাম। ওরা আমাদের সামনেই ফুচকা খাচ্ছিল, অথচ আমরা আফসালে দেখতে পাইনি। আমি মেয়েটাকে দেখে মূর্তির মতো চুপচাপ দাঁড়িয়ে মেয়েটাকে দেখে তাকিয়ে আছি। আর তখনই হঠাৎ মিজান আমার পেটে খোঁচা দিতেই চমকে গিয়ে বললাম, কি হয়েছে? দোষ, মেয়েগুলো আমাদের ডাকতেছে। তাহলে চল। বলেই যেতে নেব, তখনই মিজান আস্তে আস্তে বলল, দোষ, আমার কেমন যেন ওদের ওপর সন্দেহ হচ্ছে। আচ্ছা সমস্যা নেই। বলে আমরা তিনজন মেয়েগুলোর কাছে যেতে ওই মেয়েটা যাকে আমার মনে ধরেছে সেই ফুচকার প্লেটটা পাশে একটা মেয়ের হাতে দিয়েই আমাদের তিনজনের উদ্দেশ্যে বলল, কি হয়েছে, কি সমস্যা? কই, আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তো ফুচকা খেতে এসেছি। ফুচকা খেতে এসেছো ভালো কথা, কিন্তু তোমরা জানো না আমরা যেখানে বসি তার আশেপাশে কারো আসা নিষেধ। মেয়েটার কথা শুনে আমার এত জোরে হাসি পেল যা বলার বাহিরে, কিন্তু তবু হাসিটা পেটের মধ্যে চেপে রাখতে একটু বের হয়ে আসলো। মেয়েটার কথা শুনে আমাকে হাসতে দেখে মেয়েটা রেগে বসা থেকে দাঁড়িয়ে
সঙ্গে সঙ্গে আমার গালে ঠাস করে একটা চড় দিল। আমাকে চড় দিতেই মিজান এবং শামীম রেগে হাত তুলবে, তখন আমি হাত নাড়ে ইশারা দিলাম চুপ থাকার জন্য। তোর এত বড় সাহস, তুই আমার কথা তাচ্ছিল্য করে হাসছিস? চিনিস আমাকে আমি কে? মেয়েটার কথা শুনে অনেকটা থ হয়ে গেলাম, আর ওর সঙ্গে মেয়েগুলো মিটিমিটি করে হাসতে লাগলো। আর ফুসকালা মামা ভয়ে ঢোক গেছে। এই, আপনার সাহস তো কম না, আপনি একজন মেয়ে হয়ে একটা অচেনা ছেলের গায়ে হাত তুললেন। আমার কথাটা শুনে মেয়েটা হেসে দিল, আর হাসতে হাসতেই নিচু হয়ে বলল, এই, ও মনে হয় এলাকায় নতুন এসেছে, তাই আমাকে চেনে না। ওকে একটু বুঝিয়ে দে আমি কে। কথাটা বলার সঙ্গে সঙ্গে কোত্থেকে যেন 5 থেকে 7টা ছেলে পেলে এসে আমার কলা চেপে ধরে বলল, শালা আমাদের এলাকায় এসে ম্যাডামের সাথে বেদবি করিস। বলে আমাকে টানতে টানতে লেকের পাড়ে নিয়ে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। আর অমনি আমি দবাস করে পানিতে পড়ে গেলাম। সেটা মিজান এবং শামীম দেখি দৌড়ে লেকের পাড়ে এসে বলল, নীরব, সাবধানে। আমার এই অবস্থা দেখে সব মেয়েগুলো হাসতে লাগলো। এই, তোরা আয় এখানে, আর সময় নষ্ট না করাই বেটার। বলে সব মেয়েগুলোকে নিয়ে ফুসকাওয়ালার টাকা না দিয়ে বাইক উঠে চলে গেল। আর ছেলেগুলো হাসতে হাসতে চলে যাবে, তখন আমি তাড়াতাড়ি পানি থেকে উঠে কোমর থেকে পিস্তলটা বের করলাম। আমার দেখা দেখি মিজান এবং শামীমও ওদের পিস্তলটা বের করলো। আমি পিস্তলটা বের করে পিছনে হাত দিয়ে ছেলেগুলোকে ডাক দিলাম, এই যে ভাই শোনেন। আমার কথাটা শুনে ওরা সবাই ঘুরে আমাদের দিকে তাকিয়ে দেখলো আমরা তিনজনই পিছনে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়েছি। তখন ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলল, কিরে শালা ডাকছিস কেন? ওই নোংরা পানি খেয়েও কি মন ভরেনি? আরো খাবি? না ভাই, আপনাদের সাথে একটু কথা আছে, এদিকে আসেন। আমরা প্রায় অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে আছি। এই আয় তো দেখি শালা কি বলে। বলে আমাদের কাছে আসতে আমি বললাম, ভাই এটা কি আপনাদের এলাকা? হ্যাঁ, কেন সন্দেহ আছে? না, সন্দেহ নেই, কিন্তু আপনারা ভুল জায়গায় হাত দিয়ে ফেলেছেন। আমার কথাটা শুনে ওরা একে অন্যের দিকে তাকিয়ে ছেলেটা বলল, এই তুই কি বলতে চাচ্ছিস? কি বলতে চাচ্ছি বলেই রেখে ওদের কিছু বুঝতে দেওয়ার আগেই তিনজন একসাথে মিলে সব কয়টাকে ওরা ধরে ঘুষি এবং লাথি দিয়ে মাটিতে ফেলে দিয়ে ওদের দিকে পিস্তল ঠেকালাম। ওরা আমাদের এমন ভয়ানক রূপ দেখে এক একটা বয়স চুপ শিখে মাপ চাইতে লাগলো। এই, তোরা আমাকে চিনিস আমি কে? শালা, এখান থেকে গুলি করবো সোজা মাথার উপর দিয়ে বের হবে। ছেলেগুলো আমার কথা শুনে এবং আমাদের হাতে সত্যি সত্যি পিস্তল দেখে ভয়ে মাপ চাইতে লাগলো। শালা, তোদের তো এভাবে ছাড়া যাবে না। বলে পকেট থেকে মোবাইলটা বের করি এই কিছু ছেলেপেলেকে আসতে বললাম। আর ওরা আমার কল পেয়ে 5 মিনিটের মধ্যে আমাদের কাছে চলে আসলো, তাও আর 15 থেকে 20 জন। আর আমরা এখন ওদের এই অবস্থায় মাটিতে ফেলে রেখেছি। আমাদের ছেলেপেলে এসে বলল, বড় ভাই কি হয়েছে? আর আপনার এই অবস্থা কেন? আর ওদের এভাবে মেরে মাটিতে ফেলে রেখেছেন কেন? ওদের তোরা চিনিস? হ্যাঁ, বড় ভাই আমাদের ছোট ভাই, ব্রাদার। কেন, ওরা কি কিছু করেছে? করেছে মানে? কোন এক মেয়ের কথায় আমাদের গলা ধরে টেনে লেকে ফেলে দিয়েছে। আমার কথাটা শুনে সবগুলো ছিল অনেকটা অবাক হয়ে বলল, ভাই, ওনারা আপনার কলার ধরে লেকে ফেলে দিয়েছে। ভাই, আপনারা সরেন। বলার পরেই আমরা পিস্তল কোমরে গুজে দৌড়ে যেতে ওরা সবাই মিলে রেগে এলোমেলোভাবে ওরা তোরা সব কয়টাকে লাথি দিতে লাগলো। ওদের এভাবে লাথি খেয়ে সব কয়টা মাটিতে পড়ে আধমরা হয়ে পড়ে রইলো। তার সঙ্গে সঙ্গে বললাম, হয়েছে হয়েছে, এবার থাম। বলার পরে ওরা থেমে গেল। ওদের নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে আয়। আর শোন, ওদের বলবি আমার কথা যেন ওরা কাউকে না বলে, সে যেই হোক না কেন। জি বড় ভাই। আর এতক্ষণ ফুসকালা মামা আমাদের কাহিনী দেখে ভয় এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে। তাই ওনার কাছে গিয়ে বললাম, মামা ভয় পেও না, আমরা কোনো খারাপ ছেলে না। আর এতক্ষণ যা দেখেছো তা কাউকে বলবে না। বলে মানিব্যাগ থেকে 5,000 টাকা বের করে ওনার হাতে ধরিয়ে দিয়ে বললাম, আজ থেকে যে আসুক না কেন কাউকে ভয় পাবে না এবং ফ্রিতেও খাওয়াবে না। যদি ওরা কিছু বলে তাহলে বলবে বড় ভাইয়ের অর্ডার, কিন্তু এই কথা যে আমি বলেছি তা কাউকে বলবে না। জি মামা, আমি কাউকে বলবো না। তারপর সকালে মেয়েগুলো এই খবর পেয়ে তাৎক্ষণিক বাইক নিয়ে সবাই হসপিটালে গিয়ে দেখে ছেলেগুলোর অবস্থা খুবই খারাপ, সবার হাতে পায়ে ব্যান্ডেজ লাগানো। এই, তোদের এই অবস্থা কে করছে? মেয়েটার কথাটা শুনে একটা ছেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ম্যাডাম, বড় ভাই করছে। মেয়েটার বড় ভাই নামটা শুনে অনেকটা অবাক হয়েছে। বড় ভাই মানে? কে এই বড় ভাই? ম্যাডাম, আমরা তাকে চিনি না, কিন্তু সে নাকি পুরো আন্ডারওয়ার্ল্ডের বড় ভাই। মেয়েটা এই কথাটা শুনে অনেকটা অবাক হয়ে গেল, কারণ সে এমন কোনো নাম এখন পর্যন্ত শুনিনি। তারপর মেয়েটা বলল, কিন্তু সে এত বড় মাফিয়া হয়ে তোদের এভাবে হাত পা ভেঙে দিল কেন? ম্যাডাম, আমরা তার সাথে বেদবি করেছিলাম, কিন্তু ম্যাডাম আমাদের আর কিছু জিজ্ঞেস করবেন না, আমরা আর কিছু জানি না। মেয়েটা ওদের কথা শুনে মনে মনে ভাবলো, কে হতে পারে এই আন্ডারওয়ার্ল্ডের বড় ভাই? আর সে কোথায় বা থাকে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি তো কখনোই এমন কারো নাম শুনিনি। যাই হোক, ভাইয়াকে কথাটা জানাতে হবে, হয়তো সেই বলতে পারবে। কথাটা মনে মনে ভেবে একজনকে বলল ওদের খেয়াল রাখার জন্য,
তারপর মেয়েটা সোজা হসপিটাল থেকে বের হয়ে বাসায় গেল। আর বাসায় এসে চেঁচামেচি শুরু করলো, ওর ভাইয়াকে ডাকতে লাগলো। আরিয়ান ভাইয়া, আরিয়ান ভাইয়া। মেয়েটার কথা শুনে ওর ভাইয়া তাড়াতাড়ি ওর কাছে এসে বলল, আরে কি হয়েছে নাবিলা, এভাবে চেঁচামেচি করছিস কেন? ভাইয়া, একটা ছেলে আমার ছেলেপেলেদের মেরে হাত পা ভেঙে দিয়েছে। কিছুটা রেগেই, কারণ ওর ভাইও বড় মাফিয়া। ওর ভাইয়ার কথাটা শুনে অনেকটা অবাক হয়ে বলল, মানে কার এত বড় সাহস যে কিনা আমার বোনের ছেলেপিলেদের হাত পা ভেঙে দেয়? জানি না ভাইয়া, কিন্তু ওদের মুখে শুনেছি ওরা নাকি ওই ছেলেটার সাথে বেয়াদবি করেছিল, যার জন্য আজ ওদের এই অবস্থা। ছেলেটার নাম কি? সেটাও জানি না, কিন্তু ওরা বলছিল ছেলেটা নাকি আন্ডারওয়ার্ল্ডের বড় ভাই। নাবিলের কথাটা শুনে ওর ভাই ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই অট্ট হাসি আসতে লাগলো। কি হলো ভাইয়া, এভাবে হাসছো কেন? আরে হাসার মতো কথা বললে তো হাসবই। কেন, আমি আবার কি হাসির কথা বললাম? এই যে কোথা থেকে কোন আন্ডারওয়ার্ল্ডের বড় ভাই এসে তোর ছেলেপিলেদের মেরেছে। ভাইয়া, আমি কিন্তু মজা করছি না, সত্যি ওদের অবস্থা খুবই খারাপ। সব কয়টা হসপিটালে ভর্তি আছে আর ওদের হাত পা ভাঙা। নাবিলের কথা শুনে এবার ওর আরিয়ান ভাই কিছুটা সিরিয়াসলি হয়ে বলল, কিন্তু আমি তো এমন কাউকে চিনি না। আসলে চিনবে কিভাবে? সে মাফিয়া জগতে এসেছে মনে হয় 3 বছরও হবে না, আর আমি তো 2 বছর দুবাই ছিলাম। আরিয়ানের কথা শুনে একটা কালো মোটা করে ছেলে এসে বলল, ভাই আপনি বড় ভাইকে চিনবেন না? ওই যে একদিন ছেলে ফেলে আমাদের সবাইকে মেরেছিল এবং আপনাকেও ঠেট দিয়েছিল, আপু তো তার কথাই বলছে। ছেলেটার কথা শুনে নাবিল ওর ভাইয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আর তখনই আরিয়ান ততপতকে কথাটা কাটিয়ে বলল, আরে ধুর, কি আবল তাবল বলছিস। আচ্ছা নাবিলা, তুই তো রুমে যা, আমি দেখছি কে এই বড় ভাই। কথাটা বলার সঙ্গে সঙ্গে নাবিল একটু রাগ দেখে চলে। আর তখনই আরিয়ান ছেলেটিকে ঠাস করে একটা চড় দিয়ে বলল, সব জায়গায় নাক গলাস, তোকে কে বলেছে এখানে এসে এগুলো বলতে? বলে রেগে চলে গেল। আর ছেলেটিও গালে হাত দিয়ে মনে মনে বলল, সত্যি কথা বললেই দোষ, এই বড় ভাইয়ের সামনে গিয়ে কথা বলার সাহস নেই, আবার আইসে বড় ভাইকে দেখে ছাড়বে। দূর, কেন যে ওই বড় ভাইয়ের দলে যোগ দিলাম না। বলে ছেলেটিও চলে গেল। আর এদিকে আমি আমার মিটিং রুমে চুপচাপ বসে আছি, আর হাতে কলম নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবছি এই মেয়েটা মানে নাবিলের কথা কিভাবে বলা যায়। আর এমন সময় মিজান আসলো। কিরে, এভাবে একা একা বসে কি ভাবছিস? দোস্ত, গতকাল রাতে কিন্তু ওকে অনেক সুন্দর লাগছিল। তা তো ঠিক বলছিস, কিন্তু থাপ্পড়টা কেমন লাগছে? কথাটা শুনেই বললাম, দোস্ত কি আর বলবো, এক কথায় দারুণ লেগেছে। কারণ ওর হাতের ছোঁয়া যে আমার গালে স্পর্শ করেছে। গালটা ধরে চোখ বন্ধ করে বললাম। আমার কথাটা শুনে মিজান কিছুটা অবাক হয়ে বলল, তার মানে তুই কিছুই মনে করিসনি, উল্টো তোর কাছে আরো ভালো লেগেছে? তুই শেষ, আমি নিশ্চিত তুই শেষ, কারণ ওই মেয়েটাও কিন্তু মাফিয়া। ওর কথাটা শুনে অবাক হয়ে বললাম, ও মাফিয়া? হ্যাঁ, ও মাফিয়া, আর আজকেই ওর সব ডিটেলস আমার হাতে এসেছে। কি কি জানিস দোস্ত, সব কিছু বল। আচ্ছা বলছি শোন, ওই মেয়েটার নাম নাবিলা, আর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এবং ওর এক আপন বড় ভাই আছে যে নিজেও কিনা মাফিয়া। কিন্তু দুঃখের বিষয় হলো প্রায় বছর 1.5 আগে আমাদের ছেলেপেলে নাবিলার ভাই ছেলেপেলেদের মেরেছে এবং তাকে থ্রেট দিয়েছিল, কিন্তু তারা কখনোই তোকে দেখেনি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেই মেয়ের রংবাজের কথা বলছিলাম, এই নাবিলাই হচ্ছে সে। আমি ওর কথাটা শুনে হাসবো নাকি কান্না করবো কিছু বুঝতে পারছি না। কারণ নাবিলা নাকি চাঁদা আদায় করে, তাও আবার বড় বড় প্রজেক্ট কোম্পানি এবং ডেভেলপমেন্ট কোম্পানি থেকে। কিন্তু নাবিল এত টাকা দিয়ে কি করে? শব্দ শুনলি? আর দীপু তো তোকে বলেই দিয়েছে নাবিলা নাকি চাঁদা আদায় করে। সবই বুঝতে পেরেছি, কিন্তু দোস্ত ভালোবাসার মানুষ তো, কি আর বলবো। তাই সমস্যা নেই, আস্তে আস্তে ওকে সঠিক পথে ফিরিয়ে আনবো। কারণ আমাদের দিয়ে এগুলো মানলেও ওকে দিয়ে মানায় না, কারণ ও একজন মেয়ে। আর আমাদের শহরে নাবিল এবং ওর ভাইয়ের থেকে বড় মাফিয়া আছে, যাদের কাছে কিনা ওরা কিছুই না। আর ওরা যদি একবার ওদের টার্গেট করে তাহলে তোরা শেষ। ঠিক বলছিস, কিন্তু আরো শুনলাম তুই দেশে ফেরার একদিন আগেই নাকি নাবিলা এবং ওর গ্রুপের সবাই বাদশার লোককে মেরেছে এবং থ্রেট দিয়েছে। বলেছে এই শহরে ওরা নাকি আর চাঁদা তুলতে পারবে না, যার কারণে বাদশার মনে নাবিলা এবং ওর ভাইয়ের প্রতি শত্রুতা সৃষ্টি হয়েছে। আর তুইও তো জানিস বাদশা কেমন লোক, ও দিনে দুপুরে মানুষ খুন করে।
আর নাবিলা তো শুধু টই টই করে ঘুরে বেড়ায়, যদি বাদশা ওর কোনো ক্ষতি করে দেয়? আমি মিজানের কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে বললাম, না, আমি এটা কখনোই হতে দেব না। যদি বাচ্চা নাবিলার কোনো ক্ষতি করে তাহলে আমি ওকে নিজেই পৃথিবী থেকে বিদায় করে দেব। দোষ, পাগলামি করলে হবে না। তার থেকে ভালো হয় আমার কাছে একটা প্ল্যান আছে, সেই অনুযায়ী চল, দেখবি নাবিলাও সেফ থাকবে এবং তোদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে। প্ল্যানটা কি? শোন, তোকে তো নাবিলা এবং ওর ভাই চিনে না, সেই অনুযায়ী তুই যদি নাবিলার ভার্সিটিতে ভর্তি হতে পারিস তাহলে তো তোর জন্য প্রথম ধাপ ক্লিয়ার হয়ে যাবে। আর দ্বিতীয়ত, তুই ওর সামনে সবসময় অন্যদের ফাপড় দিয়ে চলবি। যেমন ধর, আমাদের কয়েকটা ছেলে তোর সঙ্গে ঝামেলা করার অভিনয় করবে, আর তুই নাবিলার সামনে ওদের এমন ফাপড় দিবি যেন ওদের পাশাপাশি নাবিলাও কিছুটা ঘাবড়ে যায়। আবার অন্যদিন আবার অন্য ছেলে পেলে দিয়ে তোর সঙ্গে ঝামেলা করতে পাঠাবো, তারপর তুই আবার নাবিলার সামনে ঠিক অন্যরকম ফাপড় দিবি। তারপরেই দেখবি নাবিলা তোকে ফাপড় ভাজ ভাবতে শুরু করবে এবং তোর প্রতিটা কিছু ইমপ্রেস হবে। ঠিকই বলেছিস। তাহলে চল আজকে ভর্তি হয়ে আসি। আজকেই যাবি? আজকে যাব আর কাল থেকে পড়াশোনা করব। কিন্তু দোষ, তোর তো পড়াশোনা শেষ, আবার কি পড়বি? আরে বেটা, আগেরগুলো আবার পড়বো, নো প্রবলেম। ঠিক আছে, চল, সময় হয়েছে। বলার পরে আমি, মিজান এবং শামীম নাবিলা ভার্সিটিতে গেলাম। মনে হচ্ছে গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন গল্পে তৈরি থাকবেন। দেখা হচ্ছে পরের গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।